যদি সেন্স অফ রেসপন্সিবিলিটিটা না থাকে মানে সবুজ আর কোনো গন্ধ নেই, উঠছে যে কোনো গন্ধ নেই। কেন আমার দাদা কি বাংলা জানে না নাকি? আজকে আবার ফিরে এসেছি নতুন একটা পডকাস্ট নিয়ে। গেস্টের সাথে আলাপ করাবো, তার আগে ইন্ট্রোটা হয়ে যায়। আমি শৈলী আর আমি সাধনিক, and welcome to our Quirky Show. আমাদের আজকের গেস্ট হচ্ছে আমার দাদা সম্রাট চৌধুরী। তো আজকের টপিকটা যেরকম আগের বারের মতো আমরা ডিসাইড করিনি, আড্ডা মারতে মারতে কথা বলতে বলতে যেরকম যা যাবে ট্র্যাকে সেইভাবেই আমরা কথা বলবো। সবার প্রথম জিজ্ঞেস করি কেমন চলছে না? চলছে তো ঠিকঠাকই, ভালো হলে ভালো। তো তুই বল, হ্যাঁ, যে তোর এটা নিয়ে কত নম্বর চাকরি? 3 নম্বর। তোর এক্সপেরিয়েন্স তুই যদি একটু শেয়ার করিস, এবং প্রথমে তোর কি কি মানে তোর রিজেকশন পেয়েছিস, তুই অনেক স্কুল লাইফের পর একটা রিজেকশন পেয়েছিস, তো সেখান থেকে তোর লাইফটা বল কিভাবে চেঞ্জ হয়েছে। যদি আজকালকার আমাদের জেনারেশনের কথা বলা হয়, মানে আমাদের যারা সেম এজের ওদের যদি কথা বলা হয়, তাহলে অনেকটা পাল্টে গেছে আগের থেকে। আগেকার সময় কম্পিটিশন ছিল না, কারণ কি চাকরি ছিল না। তখন লোকে একটা চাকরি নিয়ে সারা জীবন কাটিয়ে দিত। কিন্তু এখনকার সময় দেখতে গেলে এত অপশন, ওই অপশনের সাথে সাথে আরেকটা কি পে আউট, স্যালারিও কম। কেন কি? কারণ কি লোকে জানে যে আচ্ছা এই না গেলে আরেকটা আছে। কিন্তু যদি আমি একটা ছেলের পার্সপেক্টিভ দিয়ে বলি, তাহলে হ্যাঁ, ছেলে মেয়ের আজকালকার দিনে সবই এক, কিন্তু কি কোথাও না কোথাও সোশ্যালি একটু হলেও ভাগ আছে, ডিফারেন্স আছে। একদম একদম। আমি যেহেতু ছেলে, তো আমি ছেলের পার্সপেক্টিভ দিয়েই বলতে পারি। একদম। তো একটা ছেলে যখন ছোট থাকে তখন তার চিন্তাধারা অনেকটা আলাদা থাকে। আলাদা থাকে, কিরকম আলাদা থাকে যে সে তখন ছোটবেলায় অনেক কিছু ভাবে যে আমি এটা হবো, আমি ওটা হবো, এটা হবো। আমি ছোটবেলায় ভাবতাম আমি অ্যাস্ট্রোনট হবো, চাঁদে যাবো, ভাবতাম। তারপরে যখন সে বড় হয়, যখন সে এই পৃথিবীটাকে চিনতে শুরু করে, জানতে শুরু করে, তখন সে অনেক কিছু বুঝতে পারে যে সব স্বপ্নই সত্যি হয়, কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তো স্কুল লাইফ, সব ছেলে মেয়ে সবারই স্কুল লাইফটা একই হয়। বন্ধুত্ব স্কুল লাইফেই হয়, স্কুল লাইফের পরে আর বন্ধুত্ব হয় না। এইটা সবাই বলবে আচ্ছা আমার কলেজের খুব ভালো বন্ধু ছিল, আমার অফিসের খুব ভালো বন্ধু। হয় না, পুরোপুরিও ঠিক না, বাট বলতে পারো পার্সেন্টেজটা খুব কম। একদম একদম। কারণ কি স্কুলে যখন থাকি আমরা, আমাদের ভাবনা চিন্তা অনেক পরিষ্কার থাকে, অনেকটা ট্রান্সপারেন্ট থাকে। যত বড় হবো, কলেজে ঢুকবো, তত আমাদের জটিলতা বেড়ে যায় মনে। অনেক লোকে অনেক কিছু ভাবতে শুরু করে দেয়। তখন সেইটা বয়সে কালেও হয়, তোমার মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি তিনভাবেই হয় একটা মানুষের পরিপ্রেক্ষিতে। বাংলা জটিলতা পরিপ্রেক্ষিতে এতক্ষণ আমরা সেটা দেখি হাসছিলাম, হাসিটা চেপে রেখেছিলাম। এত কিছু বাংলা বলছে কিভাবে? কেন আমার দাদা কি বাংলা জানে না নাকি? সেটা এটা বুঝলাম যে ছোটবেলা থেকে আমাদের আস্তে আস্তে বড় হলে মেন্টালিটি চেঞ্জ হয়, ফিজিক্যালি চেঞ্জ হয়, ইমোশনালি চেঞ্জ হয়। এই চেঞ্জেসটার মধ্যে বড় হলে তোর কি কি ডিফারেন্সেস তুই সেটা বুঝতে পেরেছিস, যে ছোটবেলায় আমার এটা ছিল, বড়বেলায় আমি এটা পাইনি, বা এটাতে আমাকে স্যাক্রিফাইস করতে হয়েছে। এই যে বড়বেলায় কি পাইনি, ছোটবেলায় এটা ছিল। আগে ছোটবেলায় মায়ের আঁচল থেকে বেরিয়ে যেতে চাইতাম, আর এখন বড় হয়ে ওই আঁচলই আবার ফেরত যেতে চাই। কিন্তু সেই ব্যাপারটা যদি আমি আমার কথা বলি, আমি অন্য কারোর কথা নাই বললাম, যদি আমার নিজের কথা বলি, হ্যাঁ আমাকে অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে। চ্যালেঞ্জেস ফেস করতে ইন দ্য সেন্স আমি আমার কলেজ লাইফে, চাকরির জীবনে অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে। আর চ্যালেঞ্জেস একটা টাইমে এটা মনে হয় যে থাক, গিভ আপ করে দিই, আর হচ্ছে না। তারপর মনে হয় যে আমার কাছে কি অপশন আছে, আমি কি পারবো। তখন মনে হয় ঠিক আছে, দাঁতে দাঁত চিপে চলেই যায়। তো এবার গ্রোথ পার্সপেক্টিভ
তোমার লাইফের গ্রোথ পার্সপেক্টিভ, ফিনান্সিয়ালি। হ্যাঁ, একটা ছেলের জীবনে একটা ছেলেকে তাকে মানে কাজ করা হয় তার সে কত টাকা রোজগার করছে মাসে, তার একদম সে একটা একটা গরিব ছেলেও যদি কালকে গিয়ে 1 লাখ টাকা রোজগার করে, তার সে তখন পৃথিবী তার পুরোনো দিনটা ভুলে যাবে, তখন তাকে সে ওইভাবে ছিল। একদম তখন কিন্তু মনে হয় আরে এ তো ভাই পানকে রাস্তায় দুটো বলতো, সেটাকে মনে রাখবে। ও মার্সিডিজ চালায় এখন, এইটা মনে রাখবে। ওর কাছে মার্সিডিজের গাড়ি আছে 100 বার। এবার বিষয়টা হচ্ছে গিয়ে যেটা আমি ফেস করেছি, যে যখন আমি কলেজ লাইফে ছিলাম, তো স্কুল থেকে কলেজে গেছি, তখন পুরোটাই নতুন, লোকজন নতুন, ভাবনা চিন্তা নতুন, নানান রকমের ভাবনা চিন্তা, নানান রকমের লোকজনের। তখন তো হয় না যে কলেজ লাইফ অব্দি আমরা ওই পাখির বাসা, যেখানে বাসা দেখবে যে একটা সময়ের পর না পাখিগুলো উড়ে যায় বাসা থেকে, ওটা যখন আমরা কলেজ লাইফ থেকে বেরিয়ে যতদিন বাসায় থাকি মনে হয় বাইরের পৃথিবীটা খুব সুন্দর, যাই দেখে আসি। যখন একবার বেরিয়ে যায় তখন ওই বাসায় তো আর ফেরত আসার অপশনটা থাকে না। সেটা অনেকে যারা আমার থেকে ছোট বা আমার বয়সী যারা আমার থেকে বড়, তারা তো অনেক ভালোই বুঝবে। আমার বয়সী যারা ধরো এখনো বোঝেনি জিনিস, তারা ভাবছে যে না একটাই, না, যারা আমার থেকে ছোট আমি এটাই অ্যাডভাইস করবো যে যা করছো এনজয় করো, সিম্পলি এনজয় করো, যা হবে এমনিই হবে। ওটা জোর আজকে আমি, হ্যাঁ তাই মানে এই না যে শুধু এনজয় করবো, তাই কিছুই হবে না, সবটাকেই ব্যালেন্স করে চলতে হবে। কিন্তু চ্যালেঞ্জেস আসছে তার মানে তুমি ঠিক পথে যাচ্ছ। হ্যাঁ, তোমার চ্যালেঞ্জ আসছে মানে তাহলেই তুমি ঠিক যাচ্ছ। যাচ্ছ। তোমার যদি একদম। স্মুথ যাচ্ছে তাহলে তুমি ভুল আছে ভাই বস, তোমার এখন দেখতে হবে, চেঞ্জ করতে আর হবে। এই চ্যালেঞ্জেস গুলো আসে বলেই আমার কিছুটা মনে হয় যে আমাদের ছেলেদের লাইফে ওই দাঁত চেপে, মানে অবশ্যই আমি বলছি না যে এখানে কোনো রকম আমি ভেদ করতে চাইছি যে একটা মেয়ে করতে হয় না, একটা ছেলের করতে হয়, বাট আমার এই পার্সপেক্টিভটা মনে হয় যে আমাদের ছেলেদের কাছে মানে আমাদেরকে হঠাৎ করে আমাদের কাঁধে একটা রেসপন্সিবিলিটি চলে আসে, সেটা আমরা অনেক টাইম অবধি বুঝতে পারি না, কিন্তু যখন বুঝতে পারি, কিছু কিছু মানুষ হয় তারা বুঝতে পারে, তারা সেইভাবে নিজেকে প্রিপেয়ার করে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে আমি আমার ক্ষেত্রেও বলছি, হঠাৎ করে একটা রেসপন্সিবিলিটি শিফট যখন হয়, তখন তোমার মানে তুমি নিজে থেকেই বুঝতে পারবে যে হ্যাঁ এইবার আই উইল হ্যাভ টু ডু সামথিং, কিন্তু তখন তোমার আর মানে ওই জেদটা থাকতে হবে যে হ্যাঁ আমি করতে হবে, করবো। তখন যদি আমি ভাবি যে এখন তো এনজয় করার লাইফ, তখন আর কোনো কিছু হবে না। আমারও সেটাই মনে হয়। সেরকমই তুমি আমাকে বলো যে সেরকম কি তোমার লাইফে কোনো রকম এরকম ট্রানজিশন এসছে যেখানটায় তুমি আর কি মানে একটা বদ্ধ জায়গা থেকে মনে হয়েছে ভাই সব বন্ধুরা তো এখন আগে যাচ্ছে, এখন আমারও বয়স, চলো অবশ্যই যখন আমি কলেজে ছিলাম, কারণ আমি পড়েছি জেভিয়ার্স থেকে, তো সেখানে সবাই অনেকের অনেক টাকা পয়সা, বাবার বড় ব্যবসা, অনেক বড় বড় এন্টারপ্রেনার্সের ছেলে পেলে এসে পড়তো, তো তাদের লাইফস্টাইল আমার লাইফস্টাইলের অনেক পার্থক্য ছিল। তো এবার সেই টাইমে অতটা এবার ছেলেদের আমরা জানি ম্যাচুরিটি পরে আসে, মানে মেয়েদের থেকে অনেক পরে ম্যাচুরিটি আসে। তো ওই টাইমে মনে হতো না আমিও যাই, তো তাই বলে হ্যাঁ আমিও হয়তো অ্যাডিক্টেড হয়ে পড়িনি, বাট ইনফ্লুয়েন্সড আমিও হয়েছি অনেক জায়গায়। যারা ধরো আমার থেকে আপার হায়ার ক্লাস, আপার মিডল ক্লাস, যারা তাদের সঙ্গে টেক্কা দেওয়ার জন্য আমিও অনেক কিছু চেষ্টা করেছি, অনেক নিজে, যেটা সব ছেলেরাই, ছেলে মেয়ে উভয় দুজনেই কলেজ লাইফে যখনই এরকম হয় করে, কারণ কি ওই ম্যাচুরিটিটা তখন থাকে। তো ওই এবার এই নেশা জিনিসটা হচ্ছে কি তুমি কিভাবে নিচ্ছ নিজেকে কিভাবে সেটা তুমি কন্ট্রোল করতে পারছো। মানে তুমি নেশা অনেক রকমের হয়, যেটা তুমি বলতে সিগারেট, মদ, আরো নানান রকমের নেশা। এবার দেখো আজকালকার দিনে সিগারেট, মদটা খুব ইজিলি অ্যাভেলেবল, কিন্তু অন্য রকম গুলো অ্যাভেলেবল না, তো আমি ওইগুলো ছেড়েও দিলাম। আমি শুধু সিগারেট মদেরই যদি কথা বলি, তাহলে আজকে তুমি রাস্তায় বেরিয়ে দেখো বাচ্চা ছেলেরা স্কুল ড্রেস পরে সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে। তো আমার ক্ষেত্রে কি হয়েছে, হ্যাঁ আমি ইনফ্লুয়েন্সড হয়েছি, কিন্তু আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি ছিল যে আমি নিজেকে কন্ট্রোল করে নিয়েছি, এখানে আমাকে ওই এক্সটেন্ড অবধি যেতে হয়, বা আমি সেখানে গিয়ে তো আমি দেখছি আমার সামনে করছে, বাট আমার তখন এই চিন্তাটা বরাবরই ছিল যে আমাকে কিছু করতে হবে। আমি ওরকম এদের মতো বাবার পয়সা ওঠাতে পারবো না, বাবার পয়সা থাকলে আমার বাবা দেবে না, আর
পরের কথা। তো ওই কারণে ওইটাও একটা বলতে পারো যে আমি একটা বলতে পারি যে আমার বয়সী যারা আমার থেকে ছোট স্কুল কলেজে পড়ছে, যে এটা মাথায় রেখো যে তুমি যে আজকে মদ খাচ্ছ, নেশা করছো, সেটাই কিন্তু তোমার ফিউচারে কিছু লাভ হবে, উল্টে তোমারই প্রবলেম হবে। তোমার যদি সেন্স অফ রেসপন্সিবিলিটিটা না থাকে, তাহলে নেশা কেন, তুমি কোনোদিনই নেশা ছাড়াও তোমার কিছু তুমি করতে পারবে না। তো এই সেন্স অফ রেসপন্সিবিলিটিটা থাকা সবার মধ্যেই আমার বিশ্বাস যে থাকা দরকার, তাহলেই সে জীবনে এগোতে পারবে। প্রথমত নেশা তো হয়ে গেল, আরেকটা বিভৎস নেশা আছে, ভালোবাসার নেশা। সেই নেশায় তোমার বোন আমাকে বেঁধে রেখেছে। তো তো একটা নেশার কথা তো বললো, তো সেকেন্ড যে নেশা সেটা হচ্ছে যে লাভ, ডেফিনেশন অফ লাভ চেঞ্জ হয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। মানে আমরা স্কুল লাইফে এক রকমের প্রেম দেখি, ভালোবাসা দেখি, সেটা আস্তে আস্তে ট্রানজিশন হয় অন্য রকমের। যত বাড়ে তত মনে হয় যে এবার রিলেশনশিপটা শুধু রিলেশনশিপ না, আমার একটা এমন কাউকে দরকার যার সাথে আমি আমার বাকি জীবনটাও কাটাতে পারবো, সেটেল হবো। তো তুমি আমাকে এই কথাটা বলো যে তুমিও প্রচুর ইন দ্য সেন্স হচ্ছে যে স্কুল লাইফ থেকে কলেজ লাইফ থেকে করেছো, তো সেরকম তুমি আই গেস অনেক বন্ধু বান্ধবদেরও দেখেছো। আর তুমি যে ইউনিভার্সিটি থেকে, সেই ইউনিভার্সিটি তো প্রত্যেক দিনই লাভের মানে চেঞ্জ হয় অনেকের কাছেই। তো সেই জন্যই আর কি আমি জিজ্ঞেস করছি যে তুমি এই লাভ জিনিসটাকে নিয়ে কি বলবে, তোমার প্রথম স্কুল লাইফে যে লাভ ধারণাটা ছিল সেই ট্রানজিশনটা কিভাবে হলো, আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পয়েন্ট অফ ভিউটা কি? তো এক এক স্টেপে বলবো, প্রথম স্কুল, কলেজ আর একদম একদম। স্কুলের ভালোবাসাটা মানে হচ্ছে পাশে বসা, টিফিন খাওয়া, এক টিফিন থেকে আরেক টিফিন, ওটাই ভালোবাসা, ওটাই ছিল ওটা। আর একবার হাত ধরে দিল, ওরে বাবা বিশাল ব্যাপার। এই বন্ধুগুলো আলাদাই, এই তোর হাত ধরেছে ওরে আলাদাই। তখন তো আমি স্কুলের কি হাত ধরেছে ওরা, হাত ধরেছে ওরা, আমার গালে যদি একটা চুমু, তাহলে তখন তো আর দেখাই যায়, তখন তো আলাদাই। আমার এখনো মনে আছে যে আমার একটা মেয়ে, আমি যখন স্কুলে পড়তাম তখন একটা মেয়ে আমার গালে চুমু খেয়েছে। ওই প্রথম আমার গালে কেউ একজন মা ছাড়া চুমু খায়। তো ওই চুমু আমি গত 2 সপ্তাহ ধরে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতাম যে কিভাবে আমার চুমু খেয়েছিল। হ্যাঁ, আর এবার জিনিসটা ছিল তখন, যে জিনিসটা পিওর ছিল তখন, ওগুলোই মনে হতো অনেক বড় ব্যাপার। এই সাইবার ক্যাফেতে গিয়ে ফেসবুকে কথা বলা, ওই 7 টাকা 1 ঘন্টা ফেসবুকে 1 ঘন্টা কথা বলা, ওর বাইরে ওইটুকুই, ওই অবধি সীমিত। লুকিয়ে ফেসবুক খোলা, ওই কাল স্কুল আসবি তো, তুই ছুটি, আচ্ছা আমিও যাবো। ওইটা একটা মেইন ব্যাপার, ওইটা দেখা হবে, সেটা স্কুলে দেখা হয়, বৃষ্টি বাদলে মা বলছে স্কুল যাবে, আমি স্কুল যাবো, আলাদা। তখন ওই জিনিসটা ওই অবধি। তারপরে যখন কলেজে উঠি, যখন বড় হই, তখন মানেটা পাল্টে, তখন শুধু হাত ধরা, তখন ঘোরা, তখন ওই কলেজ অবধি সীমিত থাকে না, তখন বাইরে ঘোরা, রেস্টুরেন্টে যাওয়া, সিনেমা দেখা, তখন জিনিসটা পাল্টাতে। তখন মনে আচ্ছা, তখন কি হতো, স্কুলে আমরা খুব কম জনদের চিনি, আমাদের সার্কেল ছোট হয়। কলেজ যখন যাই, আচ্ছা ওর বন্ধু, তার বন্ধু, তার বন্ধু, তার বন্ধু, তো এইভাবে সবাই অনেক কাউকে চিনি। তখন মানেটা পাল্টে যায়, অন্যরকম মানে হয়ে যায়, কারণ কি আমরা বড় হই, আমাদের চিন্তাধারা পাল্টায়, আমাদের সারাউন্ডিংস হিসাবে আমাদের চিন্তাধারা পাল্টায়। এবার যখন এখন আমি চাকরি করছি, জব করছি, এখন যেমন চিন্তাধারা, মানেটা আলাদা। এখন কি মনে হয়, এখন কি একটা পাশে থাকলেই হলো, যে ভালো, যার সাথে আমি ফিউচারটা দেখতে পাবো, যার সাথে ফিউচারে আমি থাকতে পারবো। দেখাটা সবার সাথে দেখা যায়, কিন্তু থাকাটা খুব মুশকিল ব্যাপার। তো এই আমার কাছে ভালোবাসার মানে এটাই যে যাকে, তার সাথে তুমি চুপ করে বসে থাকলেও শান্তি পাবে, তখন যাতে তোমার অকওয়ার্ড না লাগে যে আচ্ছা আমায় কিছু বলতেই হবে। আমার কাছে ভালোবাসা মানে শান্তি, আমার কাছে ভালোবাসা মানে ভরসা। বুঝুক কেউ একজন। আচ্ছা, আমার দাদা, হ্যাঁ, তারানাথ তান্ত্রিক দেখে বিশাল রিসার্চ করেছে তান্ত্রিকের বিষয় আর কিছু কিছু মাইথোলজিক্যাল বিষয়। তো আমার দাদা একটা বিশাল ইন্টারেস্টেড জায়গা হচ্ছে স্পিরিচুয়ালিটি। তো সেই বিষয়ে ওকে জিজ্ঞাসা করব যে এমন কোন ঘটনা বা কিছু হয়েছে যেটা তুই ফিল করেছিস, তোর সাথে কিছু ঘটেছে? আমি জানি যে সোমরাজের সাথে এরকম কিছু ইনসিডেন্টস আছে, আমার আর সোমরাজের কথা হয়েছিল, মানে আমার আর ওর কথা হয়েছে, সেই জন্য আমি চাই যাতে সোমরাজ সেগুলো বলুন, কারণ সেগুলো সত্যি ইন্টারেস্টিং। তো আমি একটা ঘটনা আমি শেয়ার করছি। তো আমি যখন আমার সেকেন্ড কোম্পানিতে ছিলাম,
সরি না, ফার্স্ট কোম্পানি ছিলাম তখন। ওখানে আমার কয়েকটা বন্ধু হয়, এমপ্লয়ি কলিগস হয়, তো আমরা একদিন প্ল্যান করি যে আমরা ওদের বাড়িতে গিয়ে থাকবো। একটা উইকেন্ড দেখে আমরা প্ল্যান করেছি। ও থাকতো হচ্ছে গিয়ে বাটানগরে। তো এখান থেকে অনেকটাই দূর, অনেক ভিতরে। তো ওখানে ও থাকতো একটা জায়গায়। তো সেখানে এবার আমাদের প্ল্যান হয় যে ওর বাড়িতে থাকবো, আমরা অনেক মজা করবো, তো খাওয়া দাওয়া করবো সব। তো আমরা সব খাওয়া দাওয়া কিনতে বেরিয়ে, জায়গাটা খুবই মফস্বল বলা যাবে না, বাট কলকাতার মতো না। ঝাঁকজম, 8টার মধ্যে সব অন্ধকার হয়ে যায়, অলমোস্ট লোকজন থাকে না রাস্তায়। আর একটা কথা, হেলমেট পরতে হয় না রাস্তায়। তাহলে বুঝাই তো মফস্বল যদি বলতে পারেন তো বলতে পারো। বাট তো আমরা ওখানে যেন আমার যে বন্ধুটা ছিল, তো ওর আরেকটা বন্ধুর সাথে আমার আলাপ হয়। তো ও বলে চল ভাই, ওরা সবাই জানতো আমার একটু এসব ব্যাপারে একটু ইন্টারেস্ট আছে, তান্ত্রিজম, মাইথোলজিক্যাল, স্পিরিচুয়ালিটি। তো আমার ওর যে বন্ধুটা, চল ভাই পেট্রোল ভরিয়ে আনি। তো সামনে একটা ইএসআই হসপিটাল আছে, ওই ইএসআই হসপিটালটা ঘুরিয়ে আনি। আর আমার যে থাকতো ওখানে, যে কলিগটা, সে বলে না না, ওকে নিয়ে যেতে হবে না। তখন ও আমাকে বলে চুপচাপ চলে যাবো, কাউকে বলাতে হবে, ঘুরে চলে আসবো। ঠিক আছে চল, আমার তো ইন্টারেস্ট বরাবরই ছিল। তো আমরা যাই, ও পেট্রোল ভরায়। এবার যখন আমরা আসি, এসে ইএসআই হসপিটালটার গেটটার সামনে ঢুকি, তখন ও বলে দুটো সিগারেট যে কেন? তো বলে না, যতক্ষণ আমরা ইএসআই তে থাকবো সিগারেটটা নিপটা দিবি। ঠিক আছে, সিগারেটটা আমরা ওকে আমি কি নিজের হাতে নিয়ে ভিতরে। তো বিশাল বড় ইএসআই হসপিটাল, আমাদের গভর্নমেন্ট যা হয়, অনেকটা বড় জায়গা জুড়ে, ওখানে কোয়ার্টার সব আছে। তো ওখানে বাইকের সাথে ও বলে আমি যখন টার্নিং নেবো বাদিকে তাকাবি, সে তো নাম দিক, তোকে যা ইচ্ছা কর তাকাবি। আমার ওটা একটু খটকা লাগলো, বাদিকে কেন তাকাবো না? কেন? আমার তো ভগবান ঘাড় দিয়েছে, আমার ঘাড় ঘোরাতেই হবে। তো যাই হোক, তখন শুধু আমি কলেজ থেকে প্রথম চাকরিতে ঢুকে, তখন একটা আগুন আছে ভিতরে, হ্যাঁ আমি সব করতে পারি, আমি রাজা। যাই হোক, তো পুরোটা ঘুরলাম আমরা। এবার বিল্ডিং গুলো খুবই বিয়ার, যে আচ্ছা পাশে একটা কোয়ার্টার, এই পাশে আবার একটা কোয়ার্টার খালি, পুরো ভাঙা চলে। যেমন সিনেমায় দেখি একটা জানলা এরকম ঝুলছে, ওই সন্ধ্যেবেলায় গেছিলাম 8টা-10টা। যাই হোক, তো আমরা পুরোটা ঘুরলাম। এবার যখন আমরা বেরোচ্ছি, অনেকটা বড় কোয়ার্টার, তো ওখান থেকে আমরা টার্ন নিচ্ছি, আমার কি মনে হলো আমি বাদিকে দেখেছি। কেন? কারণ আমি রাজা ছিলাম। তো বাদিকে দেখেছি, কিছুই হয়নি, আমি নর্মাল, সবাই নর্মাল। আমি গেছি ওর বাড়িতে, খাওয়া দাওয়া করেছি। এবার ওপরে আমার যে বন্ধুটার ঘরে আমরা গেছি, পার্টি করেছি, সবাই মিলে এনজয় করেছি। হট করে রাত্রি কখন কটা বাজে, 1টা-2টা বাজে, সবাই আমরা গান বাজনা করছি, গল্প করছি। তো আমার পাশে একটা ছেলে বসেছিল, তো আমরা 4 বন্ধু 4 ছেলে ছিলাম। তো বাড়িতে পাশে একটা ছেলে বসে, এই কি তোর পিছনে কি? আমি বললাম যে তো নেশা হয়ে গেছে, বা তো ইয়ার্কি মারছি। বললাম কি? না তো পিছনে কিছু একটা, ও সরে গেল। বললাম যে আমাকে ভয় দেখানো তুই, আবার আমি রাজা। তো আমি সরি, আমি গাড়ি বসে আছি। এবার বিষয়টা হচ্ছে, তখন অপোনেন্ট যে তারা বলছে, তারা গান বাজছে, তারা বলে তোর পিছনে ছায়া কি যাচ্ছে? আমি বলছি যে আমার সাথে আবার ইয়ার্কি মারছে, এটা প্ল্যান করে। তখন আমি বলি কিছুই আছে, ঘুমিয়ে পড়তো, নেশা হয়ে গেছে, ঘুমিয়ে পড়। তখন ওটা বলার পর 3জনই একসাথে রিঅ্যাকশন দিলে, সরসর ওখান থেকে। আমার তো কিছু ফিল হচ্ছিল না, আমি তো ওকে, আমার কোনো যায় আসছিল না, এরা তো সত্যি আর কি। তারপর যেটা হলো যে ওর ঘরের বাইরে একটা এরকম ব্যালকনি ছিল, আর ওর ঘর দিয়ে যখন আমরা ঢুকছি, মানে নেক্সট দিয়ে যখন উপরের ফ্লোরে ঢুকছে, তখন আমরা ভিতর দিয়ে ছিটকিটা আটকে দিয়েছিলাম। তো ভিতরে কেউ আসার জায়গা ছিল, আর ওর ব্যালকনি থেকে ছাদ। তো ব্যালকনি ওখান দিয়ে ওর দিয়ে ছাদ। তো ওকে কি এটা মনে হলো, কোন কে একটা উড়ে গেল। এবার আমার মনে হলো আমার কি একটু বেশি হয়ে গেছে, বা আমি কাউকে বলি যে আমি শুনতে পেয়েছি। আর কি আমার মনে হয় সবাই তখন ইয়ার্কি পাচ্ছিল। যত রাত বাড়ছে, তত আমি কি শুনতে পাচ্ছি নাকি ওরাও শুনতে পাচ্ছে বুঝতে পারি, কেউ কাউকে কিছু বলছে না। এক সময় কি হয়েছে, খুব জোরে ধাপ করে কেউ উড়ে গেল, 4জনই আমরা শুনতে পেয়েছি। ওটা বলার পর ওই 3জন আবার বলে তোর পিছনে কিছু একটা আছে। আমি তো সংশয় বুঝতে কি আমি কিছু দেখতে পাই না। ওরা বলে ওখান দিয়ে সর, ওখান দিয়ে সর। তো ওখানে যে ছেলেটা, যার বাড়িতে আমি গেছিলাম, তো ওই ছেলেটা অ্যাকচুয়ালি ওর মা তান্ত্রিজম করে।
তো এবার ওকে যেহেতু ও জানে, তো আমাকে বললো যে আমাকে একটা পেন দে, একটা পেপার দে। একটা পেন পেপার দিল, ও ঘর থেকে বের করলো, এবার ও কিছু একটা আঁকলো, ওর বালিশের তলা থেকে একটা কি একটা ছবি আঁকলো, একে একটা আঁতির সরায় পুড়িয়ে দিল। এবার যখন পোড়ালো তখন ফ্লেমটা না, আমরা যখন কাগজ পরে কি ফ্লেম আছে, অরেঞ্জ, লাল, হলুদ, এর ফ্লেম আছে সবুজ, আর কোনো গন্ধ নেই, পুড়ছে যে কোনো গন্ধ নেই, মানে একটা কাগজ পুড়লে একটা গন্ধ বেরোয়, একটা পোড়া পোড়া, কোনো গন্ধ নেই। যখনই ও পোড়াচ্ছে জিনিসটা, ও বলছে ঘরে জ্বালা যাচ্ছে বন্ধুরা, ধোঁয়াটাকে ঘরে থাকতে দেয়। যখন পুড়িয়ে পুড়িয়ে যখন ঘরে ধোঁয়াটা, তখন না ও বলছে যখন যত এটা পুড়ছে জিনিসটা তো কমছে বাড়ছে, তত আওয়াজ বেড়ে যাচ্ছে বাইরে, ধাপ 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 দৌড়াচ্ছে। এবার ওরকম হলো 5-10 মিনিট, ওরকম ভাবে আমরা সবাই ভয়ে বসেছিলাম। এবার যে করে যে লিখে যে ছেলেটা, তার চোখ লাল হয়ে যাচ্ছে। এবার আমি বলি, ভাই তোর চোখ লাল হয়ে যাচ্ছে? বলে হ্যাঁ হচ্ছে, আমি জানি হচ্ছে। ও বললো আমাকে একবার মাপতো, হাত দিয়ে মাপ, মাথা দিকে পা অব্দি মাপ। মাপছি, ওপর থেকে নিচে গেলাম, নিচ থেকে আমি উপরে যাচ্ছি 2.5 হাত কম। আমি মাপলাম 2.5 হাত কম, আরেকটা ছেলে মাপলো 2.5 হাত, আরেকটা ছেলে মাপলো 2.5 হাত। আরে তুমি যখন উপর থেকে নিচে নামছো এক, তো তুমি এখন তাহলে একই থাকার কথা, তো 2.5 হাত কি করে কম? তখন ও বললো যে তখন আরো যত রাত বাড়লো, আমি জানলাম যে ওদের বাড়িতেও নাকি ও মানে যেহেতু ওনার মা মানে ওর মা তান্ত্রিজমে আছে, তো ওদের বাড়িতে এক রকমের জিন ওরা রাখে। তো এটা হচ্ছে কি ওই জিনটাকে ডাকার, যেমন বাড়িতে কোনো যদি অন্য আত্মা বাত্মা বা অন্য রকম কোনো স্পিরিট, মানে কোনো ব্যাড এন্টিটি বা কোনো রকম আউটসাইড এন্টিটি আছে, তো ওরা ওই জিনটা প্রোটেক্ট করে। তো কি হয়েছিল অ্যাকচুয়ালি, যে আমি যখন বাঁ দিকে তাকিয়েছিলাম তখন একটা এন্টিটি আমার সাথে চলে এসেছিল বাড়িতে, যেহেতু আমার হাসিটা হালকা, তো আমার সাথে ওরা চলে এসেছিল। তো কারোর কোনো ক্ষতি হয়নি, কিন্তু এই একটা এক্সপিরিয়েন্স যেটা আমি করেছি, সেটা আমার খুবই রিসেন্ট এক্সপিরিয়েন্স। পেছন পাকা হলে এরকম হয়, সবাইকে বলছি এই পেছন পাকা মুখগুলো করবে না, যখন তোমায় কিছু মানা করা হবে তুমি সেটা শুনবে। যদি সত্যিকারে আমার বাড়িতে চলে আসলো, আমার বাড়িতে কোনো তান্ত্রিক ফান্ত্রিক নেই, জিনমিন নেই, তখন কি করতাম? দৌড়ে বেড়াচ্ছে সারা ঘর, আমি ঘরের ভিতরে বসে এইসব হতো। জোকস অ্যাপার্ট, বাট এইটা মানে আমাদের সত্যি মানে বিশ্বাস হয়তো অনেকে করবে, অনেকে হয়তো করবে না, বাট এটা লিটারালি একটা বিভৎস ভাস্ট একটা টপিক, যে মানে লাইফ বিয়ন্ড ডেথ, লাইফ আফটার ডেথ, যে যেটা বলো বা স্পিরিটস বলো বা যাই বলো। কারণ দেখো আমার মনে হয় যে যদি আমরা ভগবানকে মানি তাহলে আই গেস দেয়ার ইজ সামথিং এলস অলসো। এই জন্য তো প্লাস আছে বলেই তো মাইনাসটা আছে। একদম। তবে আমার মনে হয়েছে কিছু কিছু এরকম জায়গা বা অনেক জায়গাতে আমি কিছু এরকম অদ্ভুত কিছু ফিল করেছি, যে ফিলিং গুলো আমি বলে বোঝাতে পারবো না। এরকমই একটা ছোট্ট ইনসিডেন্ট বলি। আমার এক দিদি আছে, বা তার বিয়ে হয়েছে মধ্যপ্রদেশে। তো সে মধ্যপ্রদেশে যখন বিয়ে হয়েছে, মানে আমরা তো ওই দিদিরই আর কি মেয়ে, সে আমার সম্পর্কে ভাগ্নি, বাট আমার থেকে অনেক বড়। তো তার যখন বিয়ে হয় তখন আমি ক্লাস 9 বা 10-এ পড়ি। তো সেখানে আমরা মধ্যপ্রদেশ গেলাম, ওখানে একটা বাড়ি ছিল, যে বাড়ির বাগানটাতেই আমার দিদির মানে বিয়ের দিন খাওয়া দাওয়া সবকিছু প্ল্যান হয়। তো সেই বাড়িটা খুব অদ্ভুত বাড়ি। ইভিল ডেড বলে যে সিনেমাটা আমরা দেখেছিলাম, সেই ইভিল ডেডে যেরকম ছিল, সেই আন্ডারগ্রাউন্ডে একটা ঘরের মতো ঠিক ওখানে ওরকম একটা কিছু রয়েছে। যখন ঢুকবে তুমি ঘরটার ভিতর, তখন তোমার অদ্ভুত ভাবে কিছু একটা ফিল হবে। অনেকের হবে না, অনেকে, আমরা একসাথে 20-25 জন ছিলাম। দুটো ঘর দিয়েছিল আমাদেরকে, ওপরে দুটো ঘর ছিল। তো নিচের যে দুটো ঘর ছিল, সেই দুটো ঘরের মধ্যে একটা ঘরে আমরা সব ছেলেরা, মানে আমি, আমার বাবা, কাকা, জেঠা, দাদা সবাই ছিলাম। আর একটা ঘরে আমাদের মা, মানে যা হয় আর কি, একটা এত বড় ফ্যামিলির একটা গেট টুগেদারে যেরকম আগে হতো, যে ঢালাও বিছানা হচ্ছে, সবাই একসাথে গল্প করছে, রাত অব্দি ঘুমাচ্ছে, সেরকম একটা ব্যাপার। আর ওপরে আমাদের একজন পুরোহিত, যে আর কি বিয়ে করবে, যেহেতু ওদের ওখানে তো বাঙালি পুরোহিত নেই, তো আমরা এখান থেকে পুরোহিত, ফটোগ্রাফার সব নিয়ে গেছিলাম। তো সেখানে ওরা ছিল। তো যখন প্রথমে ঢুকলাম আমি ঘরের ভেতর, তখন ঘরের ভেতর ঢুকে দেখছি যে একটা মেনু কার্ডের মতন একটা শিডিউল লাগানো, সোমবার এই খাবার, মঙ্গলবার এই খাবার। মানে ঠিক তোমার মনে হবে যে তুমি কোনো সিনেমার কোনো একটা বাড়িতে ঢুকেছো, সেই হোস্টেলে কিছু একটা হয়েছে, এরকম একটা ফিল পাবে। তো এবার পুরোনো দিনের বাড়ি, সেই তুমি একটু কথা বলবে পুরো ঘরে ইকো হচ্ছে, গম গম করছে,
একটা অদ্ভুত তোমার ফিল, মানে অ্যাম্বিয়েন্সটাই ওরকম একটা ধরনের। সেখান থেকে তারপরে আমরা মানে আমার তো একটু তখন আমি বরাবরই একটু ভীতু প্রকৃতি, এখনো তাই, তো আমার একটু ওই সব বিষয়ে একটু ভয় লাগে, আর আমি একটু দূরে থাকতেও পছন্দ করি। তো আমি দেখলাম কি যে অন্ধকার মানে অদ্ভুত লাগছে তোমার, মানে জানি না অনেকের হয়তো মনে হয়নি, কিন্তু আমার মনে হচ্ছে there is someone who is always watching, এরকম কিছু একটা ওখানে আছে। বাট সে যেই হোক, সে তোমার কোনো হার্ম করছে না, বাট there is something। মানে আমি ওখানে ঘুমাতে পারছি না প্রপারলি, মানে আমি যে ওখানে বাথরুমে যাবো, সেই বাথরুম যেতে গেলে আমার ভয় লাগছে। ঘরের বিভৎস কোণা, সেই কোণাগুলো থেকে মনে হচ্ছে there is someone looking। হয়তো হতে পারে যে আমি হ্যালুসিনেট করছি, আমি কল্পিত করছি, বাট আমার নাও হতে পারে। তো সেরকম একটা পরিস্থিতি সবাই রয়েছে। এবার হঠাৎ করে বিয়ের আগের মানে দিন, বিয়ের পরের দিন আমরা তখন ওই বাড়িতে রয়েছি, ওই বাড়িতে মানে বউ ভাতে যাবো আমরা, তারপরে ফিরবো। তো বিয়ের পরের দিন আমরা সবাই চলে গেছে, বিদায় টিদায় হয়ে গেছে। তারপরে হঠাৎ করে সবাই মিলে সকালবেলা বললো চলো আজকে আমরা অ্যাডভেঞ্চারে যাবো। অ্যাডভেঞ্চার কি, ওই বিচে আমরা গেছি, যে ঘরটা ছিল সেটাকে আমরা তুলে নিচে গেছিলাম সবাই। নর্মাল ব্যাপার, মাঝখানে এরকম ঘুরে একটা গর্তের মতো রয়েছে, বাট ঘরটা নর্মালি রয়েছে সবদিকে। কিন্তু তখন আমার খুব ফিসি ফিসি মনে হয়েছে সবকিছু। তারপর বেরিয়ে এসে সেই দিন রাত্রিবেলা হঠাৎ করে জাস্ট কিছু মিনিটের জন্য কারেন্ট চলে গেল ওখানে। আর ওই যে কারেন্টটা গেল, আমরা প্রত্যেকে শুনতে পেলাম কেউ একটা ছাদে গোবর করে দৌড়ালাম, মানে 1 2 কারেন্ট ব্যাক। উপরে একটা ঘর ছিল, যে ঘরে পুরোহিত, ক্যামেরাম্যান, আরো 2-3 জন ওখানে ছিল। এবার আমি, আমার বাবা ঠাবা সবার সাথে একসাথে আমরা উপরে গেলাম, কারণ বাবারাও বুঝতে পারছে there is something, বাট তারা জানে যে আমরাও যদি এখন প্যানিক করি সবাই প্যানিক করে যাবে। সেই ক্ষেত্রে বাবা গেল, এবার আমিও একটু বাবার সাথে আর কি, যা হয় বাবা থাকলে একটা অন্যরকম ভরসা পাওয়া যায়। তো সেই বাবার সাথে আমিও উপরে গেলাম, আরো সবাই যারা ছিল তারা সবাই মিলে উপরে গেলাম, গিয়ে দেখুন তারা ঘুমাচ্ছে, রীতিমতো ঘুমাচ্ছে। তো there is no chance যে তারা ইচ্ছা করে এসে ঘুমাচ্ছে বা কোনো কিছু। সেটা করলে তুমি বুঝতে পারবে যে তাড়াহুড়ো করে কম্বল গায়ে দিয়েছে, বুঝতে পারবে, বাট না। তো সেরকম কেস হলো, এরকম একটি ইনসিডেন্ট হলো, মানে তারপর থেকে বিভৎস আমার জ্বর চলে আসলো হঠাৎ করে। ভীত বলেই হয়তো এসছি আমি একটু বেশি, জ্বর ঠর চলে আসলো, তারপর সবকিছু হয়ে গেল। তো যখন আমরা ফিরবো তখন আমার খুব কিউরিওসিটি হলো, যে আমি জিজ্ঞেস করলাম যে কি ছিল, আমাকে সত্যি কথা বলতে যে আমি এখন চলে যাচ্ছি, আমি আর কোনোদিন মধ্যপ্রদেশে গেল ওই বাড়ির মুখেও যাবো না, বাট আমাকে প্লিজ বলো যে ওখানে কি ছিল, ওয়াজ দেয়ার সামথিং। তখন বললো যে ওটা একটা বিজনেসম্যানের বাড়ি ছিল, যে এরকম কম্পিটিটরদের মেরে ফেরে মার্ডার ফার্ডার করে ওই বাড়িতে আমাদের বাবা। তো এরকমও মানে বিশ্বাস হয়তো অনেকে করবে না, বাট হবে। আমারও রাশি খুব পাতলা, তো সেম ওয়ে যাই হোক, তো আমারও রাশি খুব পাতলা, তো সেই কারণে আমার খুব স্লিপ প্যারালাইসিস হয়। হ্যাঁ, মানে রাত্রেবেলা শুয়ে আছে তো হঠাৎ করে মানে সবাই যেরকম কাউকে দেখে আসছে, আমার সাথে ওইসব কিছু হয় না। আমার মনে হয় আমার খাটটা পুরো ভাইব্রেট করছে, আমার বেডরুমের কর্নারে কেউ একটা দাঁড়িয়ে খালি এই আওয়াজটা করছে, এইটুকু আওয়াজ করছে। এটা আমার খুব ফ্রিকুয়েন্টলি হচ্ছিল মাঝখানে। আর তার সাথে আমি খুব হ্যালুসিনেট করছিলাম। ধরো আমি ফ্রিজ থেকে কিছু নিতে যাচ্ছি, মনে হচ্ছে আমার এখান থেকে কেউ দেখছে। হ্যাঁ, আমি বন্ধ করে দিয়েছি, আমি তাকাচ্ছি কেউ নেই, আবার ঘরের দরজা বন্ধ করছি, মনে হচ্ছে কেউ দেখছে। তো এইসব আমি দেখেছি। তারপর থেকে আমার মা যেটা করিয়ে দিয়েছে, যখন আমার হাত থেকে খোলাও যাবে না, এটা আমি পড়ে আছি, এটা আমি মরে গেলে বোধহয় তখন খোলা হবে আমার হাত থেকে। এইটা খুলেছিল বলেই আমার সাথে ঝগড়া হয়েছিল এক সপ্তাহ, প্রায় ব্রেকআপ ফেকআপ হয়ে গিয়ে মানে খুব বাজে অবস্থা। লিটারালি সত্যি কথা, মানে আমি জানি না, আমি সত্যি কথা বলছি, এইটা খুলে ফেললো হঠাৎ করে। কোথাও নেমন্তন্ন ছিল আমার, তো সেখানে ও যাওয়ার জন্য খুলে ফেললো স্টাইল মেরে। হঠাৎ করে সেই দিনই পরিস্থিতিটা এমন হয়ে গেল যে আমাদের দুজনের মধ্যে একটা বিভৎস ঝগড়া হয়ে গেল। সেই ঝগড়াটা শর্টও হলো পরের দিন সকালবেলা, আবার ঝগড়া হলো, সেই ঝগড়াটাও আবার শর্ট হলো, আবার তার পরের দিন ঝগড়া হলো, মানে ঝগড়া থামছে না। এবার তার পরের দিন যখন থার্ড ডে ঝগড়াটা হলো, তখন একটা ফ্যাটাল বিভৎস কিছু হয়ে গেল আমাদের দুজনের মধ্যে। মানে তখন আমরা দুজনেই শিওর যে আমরা দুজনের কোনোদিন মানে ব্যাক করতে পারি না এই পজিশন থেকে, আর চান্সই নেই। সবকিছু দিক দিয়ে খারাপ হয়ে গেল। তারপরেও আমি আর কি আন্টিকে একটু অ্যাডভাইস দিলাম, আন্টি ও এইসব হাতে কারা ফারা খুলে ফেলছে, একটু বলতে বলো পড়তে পড়তে। তো তারপরেও এটা পড়লো,
করার পরে তো সব ঠিক হয়েছে। এনিওয়ে হ্যাঁ। আমাদের মধ্যে খুব সুন্দর একটা গল্প হলো, আমরা সব সবকিছু বিষয় বললাম, নিয়ে কথা একদম। বললাম, ভূতও ছিল, ভবিষ্যৎও ছিল, আবার Transition ও ছিল। পাস্টও ছিল, সবকিছু সব মিলিয়ে আমরা মিলিয়ে। করে কথা বলি খুব ভূত আর পাস্ট। একই বিষয়। তো আজকের জন্য আশা করি হ্যাঁ। এটাই। তো আবার হয়তো পরের কোনো পডকাস্টে নিশ্চয়ই আসবো, তার সাথে আমি তো অন্য কিছু একটা প্ল্যানও করেছি, দেখা যাক, সারপ্রাইজ। সেটা সারপ্রাইজ। তো যাই হোক, আজকের জন্য এটুকুই, সবাই টাটা করলাম।